হ্যালো, আসসালামু আলাইকুম। 10 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। মেডিজিকের 10 নম্বর ক্লাসে আজকে যে সকল বিষয়গুলো আলোচনা হবে, দেখা যাক কী কী বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশের জনসংখ্যা নিয়ে আমরা আলোচনা করব, বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা নিয়ে, জাতীয় অর্জন নিয়ে, বাংলাদেশের খেলাধুলা, এগুলো নিয়ে হচ্ছে আজকে আলোচনা হবে আমাদের। দেখি প্রথমে কি বিষয় আলোচনা করা যায়। বাংলাদেশের জনসংখ্যা, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, বাংলাদেশের যে জনসংখ্যা পাকিস্তান আমলে একরকম ছিল, ব্রিটিশ আমলে ছিল তোমার একরকম, আর বর্তমানে আরেক রকম। তো এই বাংলাদেশের এই যে জনসংখ্যার কম এবং বেশি, এটাকে বের করার জন্য স্বাধীনতার পরে একটি শুমারি হয়, যেটাকে বলা হয় আদমশুমারি। এ পর্যন্ত এই জনসংখ্যা গণনার যে পদ্ধতি চালু হয়েছে সেটা 1974 সালে। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম আদমশুমারি। তাহলে আপনাদের যদি পরীক্ষাতে আসে বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কবে, তাহলে 1974 সালে। 1974 সালে বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়েছে। আর দ্বিতীয় যে আদমশুমারি, দেখেন তাহলে 5টি আদমশুমারি হয়েছে বাংলাদেশে। প্রথম আদমশুমারি হয়েছে 1974 সালে, দ্বিতীয় আদমশুমারি হয়েছে 1981 সালে, বাংলাদেশের তৃতীয় আদমশুমারি হয়েছে 1991 সালে, আর চতুর্থ আদমশুমারি যেটা হয়েছে সেটা হচ্ছে 2001 সালে, আর পঞ্চম আদমশুমারি 2011 সালে। এই পর্যন্তই আদমশুমারি। ষষ্ঠ আদমশুমারি হওয়ার কথা ছিল 2021 সালে, যেখানে নাসা বাংলাদেশকে সহায়তা করবে এ অঙ্গীকারও দিয়েছিল। যান্ত্রিক ত্রুটি, মহামারী, সরকারের যে কোনো কারণে হোক আদমশুমারি হয়নি। তবে 2022 সালে ষষ্ঠ আদমশুমারি হওয়ার কথা রয়েছে। তা আপনারা যেটা মনে রাখবেন সেটা হচ্ছে বাংলাদেশে এই পর্যন্ত কয়টি আদমশুমারি হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত 5টি আদমশুমারি হয়েছে। ষষ্ঠ আদমশুমারি 2022 সালে হবে। ওকে, তাহলে বাংলাদেশে এই যে পঞ্চম আদমশুমারিটা, এখান থেকে আপনাদের পরীক্ষায় আসে প্রশ্ন। সেটা কি? পঞ্চম আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? দেখেন, পঞ্চম আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। 1.37% হলো জনসংখ্যা বৃদ্ধির হার। আর এটা হচ্ছে 2011 সালে যে সর্বশেষ আদমশুমারি হয়েছে সেই আদমশুমারি অনুযায়ী। আবার পঞ্চম আদমশুমারি অনুযায়ী বর্তমানে প্রতি বর্গ কিলোমিটারে কত জনসংখ্যা বসবাস করে এটাও আসে। দেখেন, প্রতি বর্গ কিলোমিটারে বাস করে কত? প্রতি বর্গ কিলোমিটারে, প্রতি বর্গ কিলোমিটারে বাস করে, প্রতি বর্গ কিলোমিটারে বাস করে কত? 1015 জন। খেয়াল রাখবেন, 1015 জন। এটা কার মতে? এটা হচ্ছে তোমার এই পঞ্চম আদমশুমারির মতে। পঞ্চম আদমশুমারির মতে, পঞ্চম আদমশুমারির মতে তোমার বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটার লোক সংখ্যা বসবাস করে 1015 জন। আর জনসংখ্যা বৃদ্ধির হার কত বললাম? 1.37। এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। আর মাথাপিছু সাক্ষরতার হার কত, বা বাংলাদেশে সাক্ষরতার হার কত, এটাও পরীক্ষার মধ্যে আসে। মনে রাখতে হবে, বর্তমানে বাংলাদেশে 75.2% হচ্ছে সাক্ষরতার হার। মাথাপিছু সাক্ষরতার হার হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের সাক্ষরতার মানে কোন পর্যায়ে আছে, এটা হচ্ছে কি সেটা, মানে 75.2%। এটা হচ্ছে 2021 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী। 2021 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার কত? এটা 75.2%। ঠিক আছে। তো এই যে জনসংখ্যা থেকে আরও কিছু বিষয় পরীক্ষার মধ্যে আসে, যেমন আমরা যদি একটু দেখি জনসংখ্যা থেকে আর কি কি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে আপনাদের কিছু প্রশ্ন কিন্তু এখান থেকে থাকে। যেমন জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান কোথায় বা অবস্থান কত? জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান হচ্ছে 8ম। জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান হচ্ছে 8ম সারা পৃথিবীর মধ্যে। যদি বলে যে আমাদের এশিয়ার মধ্যে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত, দেখো জনসংখ্যায় এশিয়ায় বাংলাদেশের অবস্থান হচ্ছে 5ম। এটা হচ্ছে তোমার কোথায়? এশিয়ায় বাংলাদেশের অবস্থান। জনসংখ্যায় পৃথিবীর এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান কত? সেটা হচ্ছে 5ম। আর যদি বলে জনসংখ্যা বিশ্বে বাংলাদেশের অবস্থান, এটা হচ্ছে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? সেটা হবে 8ম।
তাহলে এশিয়া বললে এশিয়া তো একটা মহাদেশের নাম, তাই না? আমাদের এই পৃথিবীতে বা বিশ্বে মহাদেশ সংখ্যা হচ্ছে 7টি, এর মধ্যে এশিয়া হলো একটি। এই এশিয়া মহাদেশে বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে তোমার 5ম। আর জনসংখ্যা মুসলিম বিশ্বে যদি বলে তাহলে হবে 4র্থ। জনসংখ্যা মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত, সেটা হলো 4র্থ। আর যদি প্রশ্ন আসে যে, এটা আসবে না, শুধু জানার জন্য বলছি, যে জনসংখ্যায় মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি? জনসংখ্যায় মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ যেটি, উত্তর হবে ইন্দোনেশিয়া। ঠিক আছে, এটা একটু জেনে রাখেন। ইন্দোনেশিয়া, এটা পরীক্ষায় আসবে না, শুধু জানার জন্য লিখলাম। সেটা কি? জনসংখ্যায় মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি? উত্তর হবে ইন্দোনেশিয়া। আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে কাজাখস্তান, মধ্য এশিয়ার রাষ্ট্র। আচ্ছা, আর ইন্দোনেশিয়ার পরে 2 নম্বর যেটা জনসংখ্যা, সেটা নাইজেরিয়া, 3 নম্বরে পাকিস্তান, 4 নম্বর হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত, সেটা হচ্ছে এই পর্যায়ে এসে। ওকে, তারপরে বাংলাদেশে এই জনসংখ্যা থেকে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে উপজাতি। যে বাংলাদেশের উপজাতির সংখ্যা কত? ঠিক আছে, উপজাতি। এখন উপজাতি বাংলাদেশে, বিডি মানে বাংলাদেশ, তো বাংলাদেশে উপজাতি মোট কয়টি? উপজাতি হচ্ছে 50টি। এটা হচ্ছে এক্স্যাক্ট উত্তর। কোথাও লিখে আছে 48টি, 48টি হবে না, কোথাও 45টি লিখে আছে। 45টি হলো 2011 সালের পঞ্চম আদমশুমারির মতে, 2011 সালের পঞ্চম আদমশুমারির মতে বাংলাদেশে উপজাতি সংখ্যা হলো 45টি। কিন্তু অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে উপজাতির সংখ্যা হচ্ছে 50টি। বর্তমানে বাংলাদেশে উপজাতির সংখ্যা হলো 50টি। আর এই 50টি উপজাতি, যে আমরা যে উপজাতি বলছি, প্রশ্ন হচ্ছে ভাইয়া উপজাতি কি? প্রশ্ন হতে পারে যে উপজাতি কাকে বলে? একটু জানার জন্য বলছি। উপজাতি হচ্ছে যাদের দেশ নেই কিন্তু তাদের সংস্কৃতি আছে, তাদের ভাষা আছে, তাদের আইন কানুন আছে, তাদের সব আছে, শুধু দেশ নেই। দেখেন চাকমা, তাদের নিজস্ব ভাষা আছে, আলাদা ধর্ম আছে, তাদের নিজস্ব আইন কানুন আছে, তাদের বর্ণমালা আছে, তাদের সব আছে, কিন্তু কি নেই? দেশ নেই। এই যে একটি জাতির সব থাকবে, দেশ থাকবে না, এটাকে বলা হয় উপজাতি। আর বাংলাদেশে সবচেয়ে বেশি উপজাতি যেখানে, সেটা হচ্ছে পার্বত্য জেলাতে। খেয়াল রাখতে হবে, এই যে পার্বত্য জেলা, পার্বত্য অঞ্চল বা পার্বত্য জেলাগুলো, এই পার্বত্য অঞ্চলে, ঠিক আছে, 12টি উপজাতি রয়েছে। 12টি উপজাতির বাস। 12টি উপজাতির বাস হচ্ছে পার্বত্য অঞ্চলে। পরীক্ষা কিন্তু আসতে পারে, পার্বত্য অঞ্চলে উপজাতি কয়টি? তাহলে পার্বত্য অঞ্চলে উপজাতি বসবাস করে 12টি। আর এই 12টির মধ্যে সবচেয়ে বেশি কারা? তারা হচ্ছে চাকমারা। চাকমারা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি উপজাতি, সবচেয়ে সংখ্যায় বেশি। আর তাদের ধর্ম হচ্ছে বৌদ্ধ। এই চাকমাদের ধর্ম হচ্ছে বৌদ্ধ। চাকমাদের ধর্ম হচ্ছে বৌদ্ধ। চাকমা, মারমা, যারা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম উপজাতি, খাসিয়া, ঠিক আছে, এরকম উপজাতি রয়েছে। এগুলো কোথায়? পার্বত্য জেলাগুলো, এবং সারা বাংলাদেশে আছে। কিন্তু পার্বত্য জেলাগুলোতে আছে কয়টি? 12টি। আর পার্বত্য জেলা কয়টি? মনে রাখতে হবে, পার্বত্য জেলা হচ্ছে 3টি। এটাকে আমরা সংক্ষেপে বলি বাখারা। যারা পূর্বের ক্লাসটি দেখেছ বা পূর্বের আরও অনেকগুলো ক্লাসের মধ্যে বলেছি, পার্বত্য জেলা হচ্ছে আমাদের 3টি। বাখারা, বাতে বান্দরবান, এই বাতে হচ্ছে বান্দরবান, খাতে খাগড়াছড়ি, রাতে হচ্ছে রাঙ্গামাটি। বাতে বান্দরবান, খাতে খাগড়াছড়ি, রাতে রাঙ্গামাটি। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই 3টি জেলাতে তোমার 12টি উপজাতি বসবাস থাকে। যার কারণে এই 3টি জেলা আবার কয়েকটা কারণে বিখ্যাত। যেমন এই জেলাগুলো সংসদীয় আসন সবচেয়ে কম, ঠিক আছে, অর্থাৎ এমপি হচ্ছে কি একজন করে। যদি প্রশ্ন আসে যে সংসদীয় আসন সবচেয়ে কম কোন জেলাতে? সংসদীয় আসন সবচেয়ে কম কোন জেলাগুলোতে? সেটা হচ্ছে বান্দরবানে, সেটা হলো খাগড়াছড়িতে, সেটা হচ্ছে রাঙ্গামাটিতে। অর্থাৎ বান্দরবানে একজন এমপি, খাগড়াছড়িতে একজন এমপি, রাঙ্গামাটিতে একজন এমপি। অথচ তোমরা জানো তোমাদের যে জেলা, সেখানে এমপি কিন্তু কয়েকজন, অর্থাৎ সংসদীয় আসন কিন্তু অনেকগুলো, তাই না? তুমি কিন্তু এটা জানতে হবে।
তুমি যে জেলাতে, তোমরা হয়তো ময়মনসিংহ থেকে ক্লাস করছো, অথবা নোয়াখালী থেকে ক্লাস করছো, অথবা তুমি চট্টগ্রাম থেকে ক্লাস করছো, অথবা চাঁদপুর থেকে ক্লাস করছো, অথবা কুমিল্লা থেকে ক্লাস করছো, মনে রাখবা তুমি যে জেলাতে বসবাস করছো সেখানে সংসদীয় আসন কয়টি বা এমপি কয়জন, এটা কিন্তু তোমাকে জানতে হবে। বাংলাদেশে যদি আমি প্রশ্ন করি, বাংলাদেশে সবচেয়ে বেশি সংসদীয় আসন কোথায়? বাংলাদেশের সবচেয়ে বেশি সংসদীয় আসন কোথায় বলো তো? কোন জেলাতে সবচেয়ে বেশি সংসদীয় আসন? তোমাকে জানো? সেটা হবে ঢাকা। এই যে ঢাকা জেলা, এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই ঢাকা জেলায় সংসদীয় আসন সবচেয়ে বেশি। ঠিক আছে, সংসদীয় আসন ঢাকা জেলাতে কয়টি? 20টি। এটি হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বেশি। তাইলে ঢাকা জেলাতে সংসদীয় আসন সবচেয়ে বেশি, সেটা কয়টি? 20টি, অর্থাৎ 20 জন এমপি এখানে, 20 জন। আর সবচেয়ে কম সংসদীয় আসন যেখানে, সেখানে হচ্ছে পার্বত্য অঞ্চলগুলোতে, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। এই বান্দরবানে 1 জন এমপি, খাগড়াছড়িতেও 1 জন এমপি, রাঙ্গামাটিতেও 1 জন এমপি বা সংসদীয় আসন 1টি করে। আর এই পার্বত্য জেলায় যে উপজাতিরা বসবাস করে তাদেরকে নিয়ে প্রায় বাঙালিদের সাথে মারামারি হতো, বাঙালিদেরকে সহ্যই করতে পারতো না চাকমা, মারমা, খাসিয়া। তারা দেখা যায় যে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ পর্যন্ত হয়েছে, আর এই উপজাতিদের সাথে পারা যেত না। যার কারণে বাংলাদেশ সরকার, এই সরকার যখন 1996 সালে ক্ষমতায় আসে, তখন পার্বত্য জেলাগুলোর সাথে সমঝোতায় আসে, একটা চুক্তিতে আসে। এটা হচ্ছে পার্বত্য শান্তি চুক্তি। তো এটা বিসিএসে আসছে, যেহেতু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে পার্বত্য শান্তি চুক্তি কত সালে হয়? পার্বত্য শান্তি চুক্তি হয়েছে 2রা ডিসেম্বর 1997। 2রা ডিসেম্বর 1997 সালে এই পার্বত্য শান্তি চুক্তি হয়। 2রা ডিসেম্বর 1997 সালে পার্বত্য শান্তি চুক্তি হয়। আপনারা যারা মেডিকেলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেবেন, এই ডিটেলসগুলো পড়তে হবে। ঠিক আছে, মেডিকেলের জন্য সিলেবাসটা অল্প, শুধু বাংলাদেশ কেন্দ্রিক প্রশ্ন আসবে। যারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে অবশ্যই মনে রাখতে হবে, তোমাকে একটু ডিটেলস পড়তে হবে, ডিটেলস। কারণ আন্তর্জাতিক বিষয় থেকে ওখানে অর্ধেক প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা যে বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে চাচ্ছ। ঠিক আছে, তো সেই জন্য ডিটেলস পড়তে হবে শুধু ভার্সিটির জন্য, আর মেডিকেলের জন্য শুধু বাংলাদেশ অংশটা পড়লেই যথেষ্ট। আচ্ছা, তো যেটা বলছি সেটা হচ্ছে পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে এই পার্বত্য জেলাগুলোকে বা উপজাতিদেরকে একটা সম্মান দেয় বাংলাদেশ সরকার। সেটা কি? সেটা হচ্ছে উপজাতীয় কোটা। তোমরা দেখবা যে বিশ্ববিদ্যালয়ে উপজাতীয় কোটা, তারপরে হচ্ছে চাকরির ক্ষেত্রে উপজাতীয় কোটা থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো কোটা আছে উপজাতি থেকে, চাকমা, মারমা, গারো, তারা হচ্ছে একটা কোটা আছে আলাদা। ঠিক আছে, তারা ভর্তি হতে পারে সেখানে। এটা হচ্ছে বাংলাদেশ সরকার তাদেরকে দিয়েছে। আগে এটা ছিল না, তাদের কোনো প্রকার রাজনীতি করার অধিকার ছিল না। সরকার দেখলো যে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে যদি আমরা অগ্রাধিকার দেই, তাদের সাথে একটা সম্পর্ক আমাদের তৈরি হবে। ঠিক আছে, তখন সেখান থেকে এমপি নির্বাচিত হয়েছে। সেখানে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে ইউনিভার্সিটি তৈরি হয়েছে, মেডিকেল হয়েছে, হসপিটাল হয়েছে, আবার সেখানে বিদ্যুতায়ন 100% করা হয়েছে। ইভেন সুযোগ সুবিধা অনেক দিয়েছে। তারপরও তোমরা বাঙালিদের সাথে মারামারি করো না। এই হচ্ছে উপজাতি। তো এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের যে উপজাতিরা, এই উপজাতিদের মধ্যে মাতৃতান্ত্রিক উপজাতি রয়েছে, আবার পিতৃতান্ত্রিক উপজাতি রয়েছে। বাংলাদেশের যে উপজাতির মধ্যে মাতৃতান্ত্রিক উপজাতি রয়েছে, আবার পিতৃতান্ত্রিক উপজাতি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মাতৃতান্ত্রিক উপজাতি কি? মাতৃতান্ত্রিক মানে যে পরিবারে মাই প্রধান, তাকে বলা হয় মাতৃতান্ত্রিক পরিবার। মাতৃতান্ত্রিক বলতে যেমন অধিকাংশই, মাতৃতান্ত্রিক হচ্ছে অধিকাংশ উপজাতিগুলো। শুধু পিতৃতান্ত্রিক 2টি, শুধু পিতৃতান্ত্রিকটা শিখলেই আরগুলো পড়তে হবে না। পিতৃতান্ত্রিক উপজাতি কোনগুলো? দেখুন, গারো আরেকটা হচ্ছে খাসিয়া। গারো এবং খাসিয়া, এই 2টা হচ্ছে পিতৃতান্ত্রিক। সরি, এটা হচ্ছে, একটু আমি ভুল করছি, এটা হচ্ছে তোমার হবে মাতৃতান্ত্রিক। এটা হবে মাতৃতান্ত্রিক
এটা হবে মাতৃতান্ত্রিক, আর বাকিগুলো হচ্ছে পিতৃতান্ত্রিক, যেমন চাকমা, মারমা, হাজং, ওগুলো হচ্ছে পিতৃতান্ত্রিক। আর মাতৃতান্ত্রিক অর্থাৎ মায়ে হচ্ছে এই পরিবারের প্রধান, কোনগুলো? গারো এবং খাসিয়া। ঠিক আছে, গারো এবং খাসিয়া এই সকল উপজাতিদের পরিবারের প্রধান হচ্ছে মা। মা হচ্ছে তাদের পরিবারের প্রধান। আর বাকি যেগুলো, ওগুলোর প্রধান হচ্ছে বাবা, পরিবারের প্রধান হচ্ছে বাবা। আরেকটা বিষয় এখানে একটু স্পষ্ট করি, মুসলিম উপজাতি এগুলো আপনাদের পরীক্ষার মধ্যে আসে। মুসলিম, এই দেখুন মুসলিম উপজাতি যদি পরীক্ষার মধ্যে আসে যে কোনগুলো, তাহলে মুসলিম উপজাতিদের মধ্যে একটা হচ্ছে পাঙ্গন। এই যে পাঙ্গন, এই একটি উপজাতি। আরেকটা উপজাতি হচ্ছে লাউয়া, উপজাতি হচ্ছে লাউয়া, আরেকটা হচ্ছে পাঙ্গন। এই দুইটি উপজাতি হচ্ছে মুসলিম, এই দুইটা উপজাতি হচ্ছে মুসলিম। এই যে পাঙ্গন, এই পাঙ্গনরা এবং লাউয়ারা বসবাস করে কোথায়? মৌলভীবাজার। ঠিক আছে, সিলেটের মৌলভীবাজারে এই পাঙ্গনদের বাস। পরীক্ষার মধ্যে আসে যে হাজংরা কোথায় বাস করে, পাঙ্গনরা কোথায় বাস করে, এগুলো বই থেকে কিন্তু পড়তে হবে। এগুলো বই থেকে আপনাদেরকে একটা বইয়ের লিস্ট দিয়েছি, মেডিজিকে বইটা, ওইটা সংগ্রহ করে নিয়েন, অথবা যে কোনো একটা সাধারণ জ্ঞানের বই, মেডিকেল উপযোগী যদি আপনারা খুঁজে না পান, এটা অবশ্যই আমাকে নক দিবেন। আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি একটা লিস্ট দিয়ে দিব, অথবা বই পাওয়ার একটা ব্যবস্থা করে দিব, অথবা আমাদের সাকিব ভাইয়াকে বললে তোমাদের এই বইগুলো ব্যবস্থা করে দিবে। এবং কি মানচিত্র পড়তে হবে আপনাদের, মানচিত্র ধরে অন্তত বাংলাদেশের মানচিত্রটা, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসবে। আমার একটা ম্যাপ আছে আপনাদের, সোহেলস ম্যাপ, ইচ্ছা করলে ওই ম্যাপটা যদি সংগ্রহ করেন, ওখান থেকে অনেকগুলো প্রশ্ন আপনি হুবহু পেয়ে যাবেন। মেডিকেলের কথা বলছি, বাংলাদেশের ম্যাপটার কথা বলছি। আর যদি মেডিকেল প্লাস ভার্সিটি যেন প্রিপারেশন নেন, তাহলে দুইটা ম্যাপই আপনি কিনবেন। ঠিক আছে, অনেক উপযোগী, সাধারণ জ্ঞানের উপযোগী করেই ওই ম্যাপগুলো তৈরি করা। তো এই বই থেকে আপনি শিখে নেবেন কোন উপজাতিরা কোথায় বসবাস করে। তাহলে পাঙ্গন এবং লাউয়া এরা হচ্ছে মুসলিম উপজাতি। আবার দেখেন একটি উপজাতি আছে রাখাইন। আপনারা কি জানেন এই যে রাখাইন নামক যে উপজাতি, রাখাইন নামক যে উপজাতি, এই উপজাতিদের ধর্ম কি? রাখাইনদের ধর্ম কি? রাখাইনদের ধর্ম, আমি অনেক স্টুডেন্টকে প্রশ্ন করেছি, এটা ভুল উত্তর দেয়। রাখাইনদের যে ধর্ম সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। মনে রাখতে হবে, রাখাইনদের যে ধর্ম সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। আর যারা রোহিঙ্গা, মনে রাখবেন, যারা রোহিঙ্গা, এই রোহিঙ্গারা হচ্ছে মুসলিম ধর্মের। রোহিঙ্গারা হচ্ছে কোন ধর্মের? রোহিঙ্গারা হচ্ছে মুসলমান ধর্মের। ঠিক আছে, আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। মুসলমান, এই যে মুসলমান ধর্মের হচ্ছে রোহিঙ্গারা, আর রাখাইনরা হচ্ছে বৌদ্ধ ধর্মের। অর্থাৎ রোহিঙ্গারা রাখাইন রাজ্যে বসবাস করে। রাখাইন হচ্ছে মিয়ানমারের একটি রাজ্য, মিয়ানমারের একটি রাজ্য, বাংলাদেশের সীমানা সংযুক্ত এই রাখাইন রাজ্যের সাথে। আর রাখাইনরা স্থানীয়ভাবে তারা হচ্ছে বৌদ্ধ ধর্মের। আর রাখাইনে যারা বসবাস করে উপজাতি হিসেবে, তারা হচ্ছে রোহিঙ্গা নামে, তাদের ধর্ম হচ্ছে মুসলমান। এই যে বাংলাদেশে রোহিঙ্গাদের আগমন হয়েছে, এই রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে 1982 সালে। 1982 সালে রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেয় মিয়ানমার সরকার। মিয়ানমার সরকার 1982 সালে রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। ফলে প্রশ্ন এসেছে এভাবে যে নিজ দেশে নাগরিকহীন কারা? নিজ দেশে নাগরিকহীন কারা? তারা হচ্ছে রোহিঙ্গারা। আর যদি প্রশ্নটা এভাবে না এসে বলে যে নিজ দেশে পরাধীন কারা? নিজ দেশে পরাধীন কারা? উত্তর হবে ফিলিস্তিনিরা। নিজ দেশে, নিজ ভূখণ্ডে তারা পরাজিত। আর নিজ দেশে নাগরিকত্ব নেই যাদের, তারা হচ্ছে রোহিঙ্গারা। ঠিক আছে, সুতরাং এই উপজাতিদের থেকে আপনাদের পরীক্ষায় অনেক প্রশ্ন থাকে, যেমন বিরিশিরি এটা কি? এটা হচ্ছে একটা একমাত্র সাংস্কৃতিক কেন্দ্র। এরকম প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে আসে। ওকে, এবার দেখি আমরা একটা প্রশ্ন একটু নিজেকে যাচাই করে নেই। বাংলাদেশে নিম্নের কোন উপজাতি বসবাস করে? দেখো, পিগমি, কুর্দি, জুলু। তাইলে উত্তর কি হবে? উত্তর হবে মারমা। খেয়াল রাখবেন, এই যে পিগমি, কুর্দি, জুলু, কুলু, এরা হচ্ছে দক্ষিণ আফ্রিকার। খেয়াল রাখবে, এই উপজাতি বসবাস করে দক্ষিণ আফ্রিকা, এরা বাংলাদেশে বসবাস করে না। বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা কত? বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা হচ্ছে 50টি। ঠিক আছে, এই 50টি উপজাতি হচ্ছে বাংলাদেশের মধ্যে। এর মধ্যে পিগমিও নাই, জুলুও নাই, কুলুও নাই, যার কারণে এগুলোকে আমরা অ্যান্সার হিসেবে নিতে পারছি না। এগুলো হচ্ছে বিদেশি উপজাতি। আবার একটি উপজাতি আছে যেমন রেড ইন্ডিয়া। ঠিক আছে, এই যে রেড ইন্ডিয়া, তো রেড ইন্ডিয়া তোমরা বুঝতেই পারছ এটা কোন দেশের উপজাতি?
তোমরা নিশ্চয়ই বলবা হচ্ছে ভারত, কিন্তু এটা ভুল। রেড ইন্ডিয়া যে উপজাতি বা যেই প্রাচীন জাতি, তাদের বসবাস হচ্ছে যুক্তরাষ্ট্রে। ঠিক আছে, রেড ইন্ডিয়ারা বসবাস করা হচ্ছে যুক্তরাষ্ট্রে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইন্ডিয়া থাকলে যে উত্তর, এটা ব্যাপারটা তা নয়। ঠিক আছে, অনেকে কিন্তু ভুল ভাবে যে ইন্ডিয়া যেহেতু পেয়েছে তার মানে হচ্ছে এটা ভারতের উপজাতি বা ভারতের জাতি, এরকম না। আচ্ছা, তাহলে বাংলাদেশে যে উপজাতি বসবাস করে তারা হচ্ছে মারমারা। এবার দেখি আরেকটা প্রশ্ন, বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? দেখি সবাই একটু অ্যান্সার করেন। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? বাংলাদেশে আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? উত্তর হবে 1974 সালে। 1974 সালে বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়। বাংলাদেশে মোট আদমশুমারি হয় কয়টি? বাংলাদেশে মোট আদমশুমারি হয়েছে 5টি। মোট আদমশুমারি হয়েছে 5টি বা পঞ্চম আদমশুমারি। আর বাংলাদেশ সর্বশেষ আদমশুমারি হয়েছে কবে? বাংলাদেশ সর্বশেষ আদমশুমারি হয়েছে কবে? 2011 সালে। 2011 সালে বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সঠিক অ্যান্সার 1974। এবার দেখি আরেকটা প্রশ্ন, জনসংখ্যার আধিক্য রোধকল্পে বাংলাদেশ কবে জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয়? জনসংখ্যা আধিক্য মানে জনসংখ্যা বৃদ্ধি। এক সময় বলা হতো বাংলাদেশের জনসংখ্যা সমস্যা হচ্ছে বাংলাদেশের 1 নম্বর সমস্যা, মানে প্রচুর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 1971 সালে জনসংখ্যা ছিল মাত্র 7 কোটি, আর বর্তমানে জনসংখ্যা দাঁড়িয়েছে তোমার 20-21 কোটি। যদিও 2011 সালের আদমশুমারি অনুযায়ী 16.82 লক্ষ, 16,82,00,000 পঞ্চম আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা। কিন্তু বর্তমানে আরও বৃদ্ধি পেয়েছে। ষষ্ঠ আদমশুমারিতে তুমি দেখবা 21 বা 22 কোটিতে পৌঁছেছে। আর এই জনসংখ্যা 2050 সালে দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু আমি এটাকে নেগেটিভভাবে কখনো নিচ্ছি না। জনসংখ্যা বৃদ্ধি হলে এটা নেগেটিভ হওয়ার কথা না, কারণ জনসংখ্যাকে যদি জনসম্পদ রূপান্তর করা যায়, যেমন তুমি যদি সিঙ্গাপুরে যাও, জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশের তুলনায় কয়েক গুণ বেশি। তুমি যদি জাপানে যাও, জাপানের একটি শহর আছে টোকিও, এটাকে বলা হয় মেটা সিটি। মেটা সিটি মানে লক্ষ কোটি কোটি জনসংখ্যা এখানে। পৃথিবীর সবচেয়ে বড় মেটা সিটি হচ্ছে তোমার জাপানের টোকিও। সেই টোকিওতেও মানুষ না খেয়েই থাকে না, সেখানে তো এত বেকারত্ব নাই। কারণ কি? কারণ তারা জনসংখ্যাগুলোকে জনশক্তিতে রূপান্তর করতে পেরেছে, প্রশিক্ষণ দিয়ে কর্মমুখী করেছে। তাদের জনগণ সবাই হচ্ছে কর্মমুখী, তারা প্রশিক্ষিত, তাদের স্কিল আছে। আর আমাদের জাতিদের মধ্যে অলসতা মেদ জমে আছে এই দেশের মধ্যে, যার কারণে দিন দিন বেকারত্ব শুধু বাড়ছে, দিন দিন এই মানুষগুলো বোঝা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য জনসংখ্যা বৃদ্ধি রোধ করার জন্য একটি পরিকল্পনা গ্রহণ করে 1976 সালে। 1976 সালে বাংলাদেশ সরকার। এটাই হচ্ছে আধিক্য রোধকল্প। ঠিক আছে, জনসংখ্যা নীতি এই 1976 সালে বাংলাদেশ সরকার গ্রহণ করে। এবার আসেন আরেকটি প্রশ্ন, আপনাদের মেডিকেলে আসছে এই প্রশ্নটা। বাংলাদেশের জনসংখ্যার কত শতাংশ দারিদ্র সীমার নিচে বসবাস করে? বাংলাদেশের জনসংখ্যার কত শতাংশ দারিদ্র সীমার নিচে বসবাস করে? তো এখানে আসলে একটা উত্তর সঠিক দেয়া নেই, হ্যাঁ, কারণ প্রশ্নটা দেখেন কবেরকার। প্রশ্নটা এসেছে 2005 এবং 2006-এ। ঠিক আছে, তখন ঠিক আছে, কিন্তু এখন আর এটা আগে ছিল 30%, এখন আর এটাতে নেই। বর্তমানে জনসংখ্যার যে দারিদ্র এটা কমেছে, অনেকটা দারিদ্র কমেছে। সেটা কোথায় চলে আসছে? অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী বর্তমানে দারিদ্র সীমার নিচে বসবাস করে 20.5। ঠিক আছে, দারিদ্র সীমার নিচে, এটা হচ্ছে দারিদ্র সীমার নিচে বসবাস। দারিদ্র সীমার নিচে বসবাস কত পার্সেন্ট লোক? 20.5%। দারিদ্র সীমার নিচে বসবাস করে 20.5%। আর অতি দরিদ্র যদি বলা হয়, অতি দরিদ্র কত? সেটা হচ্ছে 10.5। অতি দরিদ্র। ঠিক আছে, আর দরিদ্র সীমা মানে কি? দরিদ্র সীমা বলতে বোঝায় যেই মানুষটার দৈনিক ইনকাম 143 টাকার কম। ঠিক আছে, 143 টাকার কম আয়, 143 টাকার কম আয় যার, তাকে বলা হয় দরিদ্র। কথাকে বুঝাতে পেরেছে?
143 টাকার কম যে মানুষটার আয় তাকে বলা হয় দরিদ্র লোক, মানে এরাই হচ্ছে দারিদ্র সীমার নিচে বসবাস করে। 143 টাকা দৈনিক আয় নাই যার। ঠিক আছে, তাইলে উত্তর এরকম আসবে যদি সাম্প্রতিক আসে এটা। ঠিক আছে, সাম্প্রতিকের আপনাদের কিছু ইনফরমেশন দিতে হবে, কারণ সাম্প্রতিক 2 থেকে 3টা প্রশ্ন আপনাদের চলে আসে পরীক্ষার মধ্যে। এই জন্য সাম্প্রতিক আপনারা দেখি একটা ক্লাস হবে, ওখানে আমি আপনাদের এই বিষয়টা হচ্ছে কভার করব ইনশাল্লাহ। দেখেন পরবর্তী একটা প্রশ্ন দেখেন, আরেকটা টপিক দেখেন, এখানে লেখা আছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা থেকে কোন বিষয়টা আমাদের পড়তে হবে। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন এসেছে, এডুকেশন শব্দটি কোন ভাষা থেকে এসেছে, মানে শিক্ষা যে শব্দটা প্রথম, এটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসছে। মেডিকেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রিপিট করে, আর বিসিএস এর প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় রিপিট করে। বিসিএস এর প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো ঢাকা মেডিকেলে রিপিট করে। এই জন্য আপনাদের প্রশ্ন ব্যাংক সলভ করাটা খুব জরুরি। মেডিকেলের বিগত সালের মেডিকেলের প্রশ্নগুলো সলভ করলে হয়ে যায়। তাহলে এডুকেশন শব্দটা ল্যাটিন ভাষা থেকে এসেছে। এডুকেশন শব্দটা এডুকেটাম থেকে এসেছে, এডুকেটাম। ঠিক আছে, আচ্ছা দেখেন শিক্ষা ব্যবস্থা থেকে আমরা কোনটা শিখব। দেশের শিক্ষা কমিশন গঠিত হয় 5টি। এ পর্যন্ত বাংলাদেশে শিক্ষা কমিশন গঠিত হয় 5টি। সর্বপ্রথম যে শিক্ষা কমিশন গঠিত হয়েছিল সেটা হয়েছে 1972 সালে। 1972 সালে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় 1972 সালে। ঠিক আছে, আর প্রথম শিক্ষা কমিশনের নাম কি ছিল? কুদরতি খোদা শিক্ষা কমিশন। খেয়াল রাখবেন, বাংলাদেশের যে প্রথম শিক্ষা কমিশন, সেই কমিশনটার নাম কি ছিল? কুদরতি খোদা শিক্ষা কমিশন। তিনি একজন বিজ্ঞানী ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কুদরতি খোদাকে শিক্ষা কমিশনার ঘোষণা করে বাংলাদেশ শিক্ষা নীতি প্রণয়ন করলেন। তাহলে আপনাদের যদি পরীক্ষার মধ্যে আসে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি, উত্তর হবে কুদরতি খোদা শিক্ষা কমিশন। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি, উত্তর হবে কুদরতি খোদা শিক্ষা কমিশন। ঠিক আছে, এবং তৃতীয় চতুর্থ দেয়া আছে, এবং পঞ্চম মনিরুজ্জামান। ঠিক আছে, শিক্ষা কমিশন। বর্তমানে যেটি চলছে শিক্ষা কমিশন সেটা হচ্ছে কবির চৌধুরী শিক্ষা কমিশন। খেয়াল রাখবেন 2009 সালে মানে ডক্টর কবির চৌধুরী শিক্ষা কমিশন ঘোষণা করা হয়। কবির চৌধুরী শিক্ষা কমিশনের গঠন। তাহলে কবির চৌধুরীর শিক্ষা কমিশনের গঠন হচ্ছে 2009 সালে। আর এই 2009 সালে শিক্ষা কমিশনই 2010 সালে শিক্ষা নীতি ঘোষণা করে। তাহলে বর্তমান শিক্ষানীতি ঘোষণা। তাহলে বর্তমান শিক্ষানীতি ঘোষণা কবে? সেটা হচ্ছে 2010 সালে। আর কমিশনটা গঠিত হয়েছে কবে? কমিটিটা গঠিত হয়েছে, কমিটি মানে কমিশন, এটা গঠিত হয়েছে 2009 সালে। এই কমিশন বাংলাদেশ শিক্ষা পদ্ধতি কি হবে এটা নিয়ে একটি নীতি নির্ধারণী বৈঠকের মাধ্যমে সিদ্ধান্তে আসে বাংলাদেশে এই 3 স্তর বিশিষ্ট শিক্ষা চলবে। তাইলে যদি তোমাদের প্রশ্ন আসে বাংলাদেশের শিক্ষার স্তর কয়টি, মনে রাখতে হবে বাংলাদেশের শিক্ষার স্তর যদি বলা হয়, বাংলাদেশ শিক্ষার স্তর হচ্ছে 3টি। বাংলাদেশ শিক্ষার স্তর হচ্ছে 3টি। কি কি? 1 নম্বরে যেটা সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা, 2 নম্বর হচ্ছে মাধ্যমিক শিক্ষা। তাহলে মাধ্যমিক শিক্ষা। 3 নম্বর হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা। এখন দেখুন এই যে উচ্চ মাধ্যমিক বা প্রাথমিক শিক্ষাটা কোথা থেকে? এটা হচ্ছে প্রথম শ্রেণী থেকে। খেয়াল রাখবেন, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এটাকে বলা হয় প্রাথমিক শিক্ষা। তাহলে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে শিক্ষাটা, এটা হচ্ছে প্রাথমিক শিক্ষার বয়সসীমা। আর মাধ্যমিক শিক্ষা যেটা, সেটা হলো নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত
এটাকে বলা হয় মাধ্যমিক শিক্ষা। আর উচ্চ মাধ্যমিক যদি বলা হয় সেটা হচ্ছে অনার্স থেকে, ঠিক আছে? এটা হচ্ছে আপনারা যে অনার্স করবেন, এই অনার্স থেকে হচ্ছে আপনি পিএইচডি অর্জন করেন, যেটাই করেন, এটা হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক শিক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা। তাহলে বাংলাদেশে শিক্ষার স্তর কয়টি? বাংলাদেশ শিক্ষার স্তর হচ্ছে কি এই তিনটি: প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। প্রাথমিক শিক্ষার বয়স কত? মেডিকেল একটা প্রশ্ন এসেছিল এইভাবে যে প্রাথমিক শিক্ষার বয়স কত? খেয়াল রাখবেন, প্রাথমিক শিক্ষার বয়স হচ্ছে 6 থেকে 10 বছর, ঠিক আছে? তখন ছিল মানে পঞ্চম, মানে প্রাথমিক শিক্ষা বলতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছিল তখন, এখন তো অষ্টম শ্রেণী, এখন কিন্তু আরো বয়স বাড়িয়েছে, ঠিক আছে? এখন 12-13 পর্যন্ত প্রাথমিক শিক্ষা নিতে পারবে। তো তখন প্রথম শ্রেণী মানে প্রাথমিক শিক্ষা যেটা, সেটা ছিল 6 থেকে 10 বছর। আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা যখন স্কুলে ভর্তি হতে গিয়েছি তখন আমাদেরকে এবার মাপ দিয়েছে যে হাত দিয়ে দেখো তুমি কান পর্যন্ত পাচ্ছ কিনা। ও মাই গড, এখন তো আমি অনেক বড় হয়ে গেছি, তাই না? আগে কান পর্যন্ত না আসলে স্কুলের মধ্যে ভর্তি করাতো না, ঠিক আছে? আপনাদের বাবা মা যারা পড়াশোনা করেছে তারা জিজ্ঞেস করেন, তাদেরকে তো এই হাতের উপর দিয়ে মানে মাথার উপর দিয়ে হাত আনতে হতো, ঠিক আছে? যদি মানে স্পর্শ করতে পারতো কান, তাহলে তাকে ভর্তি করাতো। আমরা অনেক স্কুলে ভর্তি হওয়ার জন্য আমরা অনেকভাবে ট্রাই করেছি, যেভাবে হোক কানের মধ্যে হাত লাগাতে হবেই, ঠিক আছে? অনেক ট্রাই করেছি, স্যার বুঝে ফেলতো। হ্যাঁ, আমরা ছোটোবেলায় স্কুলে যাওয়ার জন্য খুব খুব তাড়াহুড়ো করতাম বা খুব আগ্রহ দেখাতাম। যেই স্কুলে ভর্তি হয়েছি তখন আবার মানে স্কুলের প্রতি আমাদের অবসাদ শুরু হলো, ঠিক আছে? যে যেটা উপযুক্ত না সে সেটা পেতে চায়, যেমন এখন তোমাদের মেডিকেল, ঢাকা মেডিকেল ভাই আমার লাগবেই। মানে ঢাকা মেডিকেল মানে কি? ঢাকা মেডিকেলে ভর্তি হলে তুমি দুনিয়ার জান্নাত। ঢাকা মেডিকেলে ভর্তি হওয়া মানে হচ্ছে তোমার পুরা পৃথিবী তোমার অধীনস্থ হয়ে যাবে। যেই তুমি ঢাকা মেডিকেলে চান্স পাবে তখন তোমার কাছে মনে হয় ধ্যাত ঢাকা মেডিকেল, আমি তো অক্সফোর্ডে পড়বো, আমি ক্যামব্রিজে পড়াশোনা করব। মানুষের অ্যাম্বিশন শুধু বাড়ে, ঠিক আছে? তুমি যতই পাবে ততই তোমার শুধু বাড়বে, যতই চাইবে ততই আরও চাহিদা বাড়বে, ঠিক আছে? দেখেন না, আমাদের চাহিদা বাড়তে বাড়তে এমন একটা অবস্থা হয়েছে মানে কোটি টাকাও সন্তুষ্ট হতে পারলো না। রিয়াজের শ্বশুর আপনারা দেখেছেন, নিজের মাথার মধ্যে গুলি ঠেকিয়ে নিজে গুলি করে সুইসাইড করেছে। মানে শান্তি পাচ্ছে না সে আর, ঠিক আছে? মানে আপনি পাইতে পাইতে বা আপনার সফলতার শীর্ষে পৌঁছাতে এমন একটা পর্যায়ে হবে আপনি হচ্ছে ডক্টর ফাস্টাসের মতো হয়ে যাবেন যে আর কোনো কিছুতে আপনি সন্তুষ্ট হতে পারছেন না। আচ্ছা, তাহলে আমরা জানলাম বাংলাদেশের শিক্ষার স্তর হচ্ছে 3টি। আর প্রাথমিক শিক্ষা বাংলাদেশে বাধ্যতামূলক করা হয় কবে? মনে রাখবেন, বাংলাদেশে এই প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক কত সালে করা হয়? সেটা হচ্ছে 1 জানুয়ারি 1992 সালে। 1992 সালে, ঠিক আছে? 1 জানুয়ারি 1992 সালে 68টা উপজেলাতে, 68টি উপজেলায় বাধ্যতামূলক চালু করে হচ্ছে প্রাথমিক শিক্ষা তোমাকে নিতেই হবে, আদারওয়াইজ জরিমানা করা হবে গার্ডিয়ানদের। কিন্তু 1 জানুয়ারি এর 1 বছর পর 1 জানুয়ারি এই 1993 সালে, 1 জানুয়ারি 1993 সালে সমগ্র দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন জারি করে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা গ্রহণ আইন পাস হয়। প্রাথমিক শিক্ষা আইন পাস হয়, প্রাথমিক শিক্ষা আইন পাস হয়, ঠিক আছে? যদি আপনাদের প্রশ্ন আসে এভাবে যে প্রাথমিক শিক্ষা আইন পাস হয় কত সালে, তাইলে হবে 1974 সালে, ঠিক আছে? 1974 সালে প্রাথমিক শিক্ষা আইন পাস হয়, বাট বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় কবে? 1 জানুয়ারি 1992 সালে। 1 জানুয়ারি 1992 সালে প্রাথমিক শিক্ষা আইন পাস হয় বাংলাদেশে। আর 1993 সালে সমগ্র দেশে বাধ্যতামূলক করা হয় প্রাথমিক শিক্ষা তোমাকে নিতেই হবে। শুধু তাই নয়, তোমরা জানো 1993 সালে মানে শিক্ষার বিনিময়ে খাবার এই নীতি চালু করে। মানে তুমি যদি পড়াশোনা করো তাহলে তোমাকে
খাবার দেওয়া হবে, ঠিক আছে, এরকম নীতি চালু করে। আবার স্টাফ ইন দেওয়া শুরু করে, উপবৃত্তি দেওয়া শুরু করে 2002 সাল থেকে, ঠিক আছে, 2002 সাল থেকে উপবৃত্তি দেওয়া শুরু করে। প্রতি স্টুডেন্টকে 100 টাকা করে দিবে। যদি একই পরিবারে 2 জন পড়াশোনা করে তাহলে তাকে 200 টাকা দিবে। একই পরিবারে যদি 3 জন পড়াশোনা করে তাহলে তাকে 250 টাকা দিবে। এভাবে হচ্ছে বাংলাদেশ সরকার এখনও মানে প্রত্যেকের জন্য, ধনী বা গরিব এটা বাছাই করে না, এটা সবার জন্য উপবৃত্তিটা রয়েছে। হয়তো তুমি বলো যে ভাই আমি তো পাই না, আসলে তুমি চাও না এই কারণে পাও না, বা তুমি যাও না ওখানে আনতে, তাই না? এটা কিন্তু সরকার বাধ্যতামূলক করেছে। যদি তোমাদের সন্তানের ছোট ভাই বোন থাকে এই টাকা যে হিসাব করে নিয়ে আইসো, যদি না দেয় দেখেন আবার আমাকে দোষারোপ করে না, ভাই টাকা তো দেয় না, স্যাররা যে উল্টাপাল্টা বলছে, বলতেই পারে, কারণ নাও পাইতে পারে। এই যে দেখেন বাংলাদেশের এই যে শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থায় আপনাদের কিছু বিষয় এখানে জড়িত। যেমন আপনাদের পরীক্ষার মধ্যে আসবে বাংলাদেশে ক্যাডেট কলেজ কয়টি, বা বাংলাদেশের যে ঢাকা মেডিকেল, আপনারা যে মেডিকেলে পড়তে চাচ্ছেন এই মেডিকেল প্রতিষ্ঠা হয়েছে কত সালে বলেন তো? ঢাকা মেডিকেল প্রতিষ্ঠা কত সালে তোমরা কি জানো? ঢাকা মেডিকেল প্রতিষ্ঠা কত সালে? যদি না জানো মনে করবো যে তুমি অনেক পিছিয়ে আছো, তোমার দ্বারা এই জগৎ না, তোমার জন্য এই জগৎ না। সেটা হবে 1946 সালে। 1946 সালে ঢাকা মেডিকেল প্রতিষ্ঠা লাভ করে। তারপরে বাংলাদেশে যে প্রথম ক্যাডেট কলেজ কোনটি বলো? বাংলাদেশে প্রথম ক্যাডেট কলেজ যদি বলা হয়, প্রথম ক্যাডেট কলেজ কোনটি? এটি প্রথম ক্যাডেট কলেজ যেটি সেটা হচ্ছে ফৌজদারহাট, খেয়াল রাখবে, সেটা হলো ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঠিক আছে, ফৌজদারহাট ক্যাডেট কলেজ। তাহলে এটা কোথায় বলো তো ভাই? ফৌজদারহাট ক্যাডেট কলেজ এটা কোথায়? এটা হচ্ছে চট্টগ্রামে। এই চট্টগ্রামে এটা প্রতিষ্ঠা লাভ করেছে 1958 সালে। ফৌজদারহাট ক্যাডেট কলেজ বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ। বর্তমানে বাংলাদেশে ক্যাডেট কলেজ কয়টি? খেয়াল রাখবে, বাংলাদেশে মোট ক্যাডেট কলেজ আছে 12টি। এটা তো সাম্প্রতিক পরীক্ষা কিন্তু আসবে, বাংলাদেশে বর্তমানে ক্যাডেট কলেজের সংখ্যা কত, ঠিক আছে? আবার আসতে পারে এভাবে যে বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? এভাবে আসে যে বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? আপনারা কি জানেন? সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? মনে রাখতে হবে বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় যেটি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাবি, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। এই ঢাকা বিশ্ববিদ্যালয় 1 জুলাই, খেয়াল রাখবেন, 1 জুলাই 1921 সালে প্রতিষ্ঠা লাভ করে। 1921 সালের 1 জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়। আর এই যে 1 জুলাই এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিবস। তাইলে আপনার যদি পরীক্ষা এটা আসতে পারে, এটা হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কোনটি? তাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হচ্ছে 1 জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হচ্ছে 1 জুলাই। কারণ কি? এই 1 জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করেছে। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়। সুতরাং এখান থেকে প্রশ্ন আসাটা আপনাদের জন্য স্বাভাবিক। এখান থেকে প্রশ্ন আসতে পারে। কেন আসবে? কারণ বাংলাদেশে যে কয়টা বিশ্ববিদ্যালয় সে কয়টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটাই হচ্ছে একমাত্র বিশ্ববিদ্যালয় ছিল যেখানে হচ্ছে আন্দোলনের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের ভাষা আন্দোলন, বাংলাদেশের 66-র আন্দোলন, বাংলাদেশের 54-এর আন্দোলন, বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধ এবং কোটা সংস্কার আন্দোলন, এগুলো সব কেন্দ্রবিন্দু ছিল কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিসিএসের পরীক্ষায়, তারপর আপনাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় এখান থেকে আসে, ঠিক আছে? এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাদের একটু জানতে হবে। এখন কি জানবেন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে? আপনাকে A to Z জানা দরকার নেই। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কত একর জায়গাতে প্রতিষ্ঠা লাভ করে? এই যে ডাবির কত একর জায়গাতে?
600 একর জায়গাতে প্রতিষ্ঠা লাভ করে। 600 একর জায়গা, আপনাদের যে ঢাকা মেডিকেল, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গাতে, ঠিক আছে? 600 একর জায়গা। আর এই যে 600 একর জায়গা, এই 600 একর জায়গা, 600 একর জায়গা, এই 600 একর জায়গা দান করলেন কে? অনেকে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, অথচ জানেই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিদাতাকে কে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে করতে 600 একর জায়গা দিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের নবাব স্যার সলিমুল্লাহ। এই সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, মেডিকেলও প্রশ্ন আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিদাতা যিনি, তার হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহ। নবাব স্যার সলিমুল্লাহ। দুঃখের বিষয় হলো সত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করা হয়। অনেকের মৃত্যু দিবস এবং জন্মদিবসে আমরাও গিয়ে অংশগ্রহণ করি, কিন্তু আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ব্যক্তির জায়গাতে প্রতিষ্ঠিত হয়েছে তিনি হচ্ছেন নবাব স্যার সলিমুল্লাহ। এই নবাব স্যার সলিমুল্লাহ সম্পর্কে আজকের জাতি বা তোমরা অনেকেই জানো না। খেয়াল রাখবে, তোমাকে মেডিকেলে চান্স পাইতে হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাইতে হবে না, এই ব্যক্তি সম্পর্কে জানাটা জরুরি। মূল ভুলে যাবেন না, মূল। অনেকেই মা বাবাকে বাদ দিয়ে দেয় যখন উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা হয়, বলে যে না তোমার সাথে আমার যায় না। বাবার যে উস্কু খুস্কু চেহারা, মায়ের যে তোমার নোংরা কাপড় চোপড়, এগুলো দেখে তার কাছে সহ্য হয় না। দেখা যায় আলমারিটা পর্যন্ত তার পছন্দ হয় না, বাবা পান খায়, এগুলো পছন্দ হয় না। অথচ তুমি কি একবার চিন্তা করেছ, এই বাবা মা যদি আমাকে বা তোমাকে জন্ম না দিত, তুমি কি আজকে মেডিকেলের ডক্টর হতে পারতে? তুমি কি এই ডিগ্রি অর্জন করতে পারতে? তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাইতে? মূল ভুলে যাই আমরা হচ্ছে এমন বিশ্বাসঘাতক জাতি, মূল ভুলে যাবে না। এই সেই নবাব স্যার সলিমুল্লাহ। বঙ্গভঙ্গ যখন বাতিল হয় 1911 সালে, আমার এই বাংলায় ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। ইংরেজদেরকে বাংলায় ঢুকতে দেওয়া হবে না। ইংরেজরা মুসলমানদের এই উত্তেজনা অনুভব করে তারা ঘোষণা দিল যে পূর্ববঙ্গে আমরা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। তখন নবাব স্যার সলিমুল্লাহ, নবাব স্যার সলিমুল্লাহ, তারপর যে শেরে বাংলা একে ফজলুল হক, তারা হচ্ছে কি দেশের মধ্যে আসে অন্তত একটা সান্ত্বনা নিয়ে যে ঠিক আছে বঙ্গভঙ্গ বাতিল করেছে, আমার এই বঙ্গে একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার একটা স্বপ্ন দেখিয়েছে। আমার বঙ্গভঙ্গ দরকার নেই, আপাতত আমার দেশ দরকার নেই, আমার একটা বিশ্ববিদ্যালয় দরকার। কারণ যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। আজকে ব্রিটিশদের থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা শিক্ষিত হতে হবে আমাদেরকে। শিক্ষা অঙ্গন যদি ধ্বংস হয়ে যায়, ওই জাতিটা এমনি অবনত হয়ে যায়, দাস হয়ে যায়, দাস। সেজন্য শেরে বাংলাকে ফজল হক, নবাব সলিমুল্লাহ দেশে আসলেন। ব্রিটিশরা একটা কমিশন গঠন করলেন, যেই কমিশনের নাম হলো নাথান কমিশন। এই সেই নাথান কমিশন, যেই কমিশনের নাথান কমিশন গঠিত হয় 1912 সালে। 1912 সালে যার সদস্য ছিল 13 জন। এই 13 সদস্য বিশিষ্ট নাথান কমিশনের কাজ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে, কিন্তু সেটা ব্যর্থ হয়। কারণ প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সালে, এই কারণে। কিন্তু নবাব স্যার সলিমুল্লাহ বললেন মুসলমানদের একটা বিশ্ববিদ্যালয়ের দরকার। আমার এই পূর্ববঙ্গে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবারই পড়াশোনা করার জন্য একটা বিশ্ববিদ্যালয় দরকার। ইংরেজরা বলল বিশ্ববিদ্যালয় করতে হলে বিশাল জমি দরকার, এটা কোথায় পাবেন? নবাব স্যার সলিমুল্লাহ বললেন যে আমার বাবার হচ্ছে নবাব। এই ঢাকার শহরে প্রথম বিদ্যুৎ এনেছে যারা, তারা হচ্ছে নবাব পরিবার। ঢাকার আহসান মঞ্জিলে 1901 সালে সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়, বৈদ্যুতিক বাতি প্রজ্বলিত হয়। সুতরাং আমরা ঢাকার শহরে বিদ্যুতের সার্ভিস দিয়েছি আমাদের বাবার সম্পত্তি দিয়ে, বাবার টাকা দিয়ে। আমরা জমিও দিতে পারবো, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তখন 1914 সালে এই নবাব স্যার সলিমুল্লাহ এবং তার বড় বোন পরিবানু দুইজনে 600 একর জায়গা লিখে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21,000 স্টুডেন্ট পড়াশোনা করছে। এখানে প্রায় 3 থেকে 4 হাজারের উপরে শিক্ষক এবং শিক্ষিকা, এখানে রয়েছে কর্মকর্তা এবং কর্মচারী। আজকে কত বড় একটি প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু নবাব স্যার সলিমুল্লাহ এটা দেখে যাইতে পারলেন না।
1914 সালেই না ফেরার দেশে চলে গেলেন এই নবাব সৈয়দ সলিমুল্লাহ। সুতরাং তোমাদেরকে নবাব সৈয়দ সলিমুল্লাহ সম্পর্কে জানার জন্য আমি রিকোয়েস্ট করব, কারণ এই ব্যক্তির অবদান তোমরা শোধ করতে পারবে না। ঢাকা মেডিকেল ওনার জায়গায়, কিন্তু ঢাকা মেডিকেলটা ওনার জায়গাতেই প্রতিষ্ঠিত হয়েছে। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বশেষ গঠিত হয় এই নাথান কমিশন, কিন্তু ব্যর্থ হয়। পরে আরেকটা কমিশন গঠিত হয়, যেটা হচ্ছে স্যাডলার কমিশন। খেয়াল রাখবে, এটার নাম হলো স্যাডলার কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দুইটা কমিশন গঠিত হয়, একটা হচ্ছে নাথান কমিশন আর একটা হচ্ছে স্যাডলার কমিশন। এই কমিশন 1920 সালে, খেয়াল রাখবে, ডাবি অ্যাক্ট পাস। এই প্রতিষ্ঠান থেকে, এই কমিশন থেকে ডাবি অ্যাক্ট বা ঢাকা বিশ্ববিদ্যালয় আইন পাশ করানোর জন্য ডাবি অ্যাক্ট পাস হয়। ঠিক আছে, ডাবি অ্যাক্ট পাস কবে? সেটা 1920 সালে। এই কমিশনের সুপারিশেই 1920 সালে ডাবি অ্যাক্ট পাস হয়, যার উপর বেস করে পহেলা জুলাই 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে, যার কারণে হচ্ছে এই পহেলা জুলাই ডাবি দিবস, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। তো শিক্ষা সম্পর্কে আপনাদের এই বিষয়গুলো একটু জানা খুবই জরুরি। এবার আসি আমরা একটা প্রশ্ন করি আপনাদের, দেখি আপনাদের মনে আছে কি না। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কবে গঠিত হয়? বলেন তো, বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কবে? 75, 74, 73 না 72? নিশ্চয় উত্তর হবে 72। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন, সেটার নাম হলো কুদরতি খোদা শিক্ষা কমিশন। কুদরতি খোদা শিক্ষা কমিশন। আরেকটা প্রশ্ন আপনাদের করি, বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? বাহ, উত্তর তো দিয়ে ফেলেছি। সেটার নাম কি? কুদরতি খোদা শিক্ষা কমিশন। কত সালে? 1972 সালে। 1972 সালে। আচ্ছা, মেডিকেলে আসা এই প্রশ্নটি, এটা মেডিকেলে আসছে আপনাদের 4 এবং 5 সালে। ঠিক আছে, 4 এবং 5 সালে মেডিকেলে প্রশ্ন এসেছে, বাংলাদেশে কতটি ক্যাডেট কলেজ রয়েছে? বাংলাদেশে কতটি ক্যাডেট কলেজ রয়েছে? তাহলে উত্তর কি হবে? একটু আগে আমি লিখেছি, উত্তর হবে 12টি। বাংলাদেশে বর্তমানে ক্যাডেট কলেজ রয়েছে কয়টি? উত্তর হবে 12টি। উত্তর হবে 12টি। আর যদি আপনাদেরকে প্রশ্ন করি যে বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ কোনটি, তোমরা কমেন্টস করবে, কমেন্টসে উত্তর দিবে বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ কোনটি। আমি দেখব, আমি কিন্তু তোমাদের এই ক্লাসগুলো দেখি যে তোমরা ঠিকমতো আসলে ক্লাস করো কি না। আমার অনেক স্টুডেন্ট হতাশাজনক, তোমরা ভর্তি হয়েছ বাট ক্লাস করো, আমি কিন্তু কমেন্টস দেখি না তোমাদের ওখানে। তেমন তুমি কমেন্টস করো না, তার মানে হচ্ছে তুমি ক্লাসটা মনোযোগ সহকারে শোনো না। তুমি মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওগুলো পারলেই মনে হয় আমি চান্স পেয়ে যাব। সাধারণ জ্ঞান, যেহেতু এটা সাধারণ, ইংরেজি যেগুলোর সাবজেক্টই মনে করো না তোমরা, আর বিপদে পড়ো এই সাবজেক্টগুলোর জন্য। ঠিক আছে, এগুলো সব সাবজেক্টগুলোকে ব্যালেন্স করতে হবে, সমান গুরুত্ব দিতে হবে, তাইলে তুমি একজন ভালো স্টুডেন্ট, আদারওয়াইজ নট। তাহলে আমরা আরেকটা বিষয় দেখি, জাতীয় পুরস্কার। এই জাতীয় পুরস্কার সম্পর্কে আমরা একটু জানি। বাংলাদেশে ইউনেস্কোর সাক্ষরতা পুরস্কার লাভ করে কত সালে? 1994 সালে, সরি 1994 হবে এটা, হ্যাঁ 1994 সালে বাংলাদেশে সাক্ষরতা পুরস্কার লাভ করে ইউনেস্কোর। তারপরে এটা বাংলাদেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার। খেয়াল রাখবা, এটা হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার। এই যে বাংলা একাডেমি পুরস্কার, এটা চালু হয় কবে? মনে রাখবা, এটা চালু হয়েছে 1960 সালে। বাংলা একাডেমি পুরস্কার এটা হলো সাহিত্যে বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার। বাংলা একাডেমি পুরস্কার হলো সাহিত্যে বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার। আর যদি বলা হয় বাংলাদেশে মুক্তিযুদ্ধ পুরস্কার দেওয়া হয় কত সালে, বা মুক্তিযুদ্ধ পুরস্কার, এটা তো হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার। যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার কোনটি, মুক্তিযুদ্ধ পুরস্কার। আর এই মুক্তিযুদ্ধ পুরস্কার দেওয়া হয় কবে? 1977 সালে। মুক্তিযুদ্ধ পুরস্কার দেওয়া হয় 1977 সালে। আবার যদি প্রশ্ন আসে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি, দেখো সর্বোচ্চ সামরিক পুরস্কার, তাহলে সর্বোচ্চ সামরিক পুরস্কার যেটি, দেখুন সর্বোচ্চ সামরিক পুরস্কার যদি পরীক্ষা আসে, পুরস্কার হচ্ছে বীর শ্রেষ্ঠ পুরস্কার। ঠিক আছে, এটা হচ্ছে সর্বোচ্চ সামরিক পুরস্কার।
ঠিক আছে, বীর শ্রেষ্ঠ। খেয়াল রাখবেন এরা কিন্তু মারা যাওয়ার পরে এই পুরস্কারগুলো পেয়েছেন। ঠিক আছে, পুরস্কারগুলো পেয়েছে মারা যাওয়ার পরে। অর্থাৎ বাংলাদেশে 60 জন ব্যক্তি যারা বীর শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে। তো এই বীর শ্রেষ্ঠ 7 জনের নাম মুখস্থ থাকাটা তোমাদের জরুরি, পরীক্ষাতে পাশ করার জন্য না। কারণ যেহেতু তাদের কারণে দেশ স্বাধীন হয়েছে, তাদেরকে ভুলে তুই মেডিকেলে চান্স পেয়ে যাবা, এমন বিশ্বাসঘাতক কেন হবা? এটা মুখস্থ করবা। তো জাতীয় ক্রীড়া পুরস্কার এগুলো তোমরা পড়বা। এই যে বীরত্ব পুরস্কার, জাতীয় ক্রীড়া পুরস্কার, তারপর হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কত সালে? 1976 সালে। এখন আবার নতুন খেলা জমছে, কোনটা? সেটা হচ্ছে এফডিসি। ঠিক আছে, বাংলাদেশের যে এফডিসি, এই যে এফডিসি নির্বাচন থেকে তোমাদের সাম্প্রতিক পরীক্ষা থাকবে। বর্তমানে যে চলচ্চিত্র সমিতির বর্তমান সভাপতি কে নির্বাচিত হয়েছে, সাধারণ সম্পাদক কে নির্বাচিত হয়েছে, সেটা হচ্ছে আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব সভাপতি নির্বাচিত হয়েছে। গিয়ে মিষ্টি খেয়ে আসবা। তাহলে দেখো এগুলো হচ্ছে বাংলাদেশের জাতীয় পুরস্কার। এবার একটা প্রশ্ন করি, দেখি তোমাদের মনে আছে কিনা। বাংলাদেশে ইউনেস্কো সাক্ষরতা পুরস্কার লাভ করে কত সালে? বাংলাদেশে ইউনেস্কো সাক্ষরতা পুরস্কার লাভ করে 1994 সালে। বাংলাদেশে ইউনেস্কো সাক্ষরতা পুরস্কার লাভ করে 1994 সালে। তারপর দেখেন বাংলাদেশের খেলাধুলা। আসো এবার আমরা একটু খেলবো। অনেকক্ষণ পড়াশোনা করেছি, এবার হবে খেলা। আসো আমরা খেলি, কারণ একটু বিনোদন দরকার, পড়ার মধ্যখানে একটু বিনোদন দরকার। বলা যে ভাই যা দিতেছেন, যা নাজিল হইতেছে উপর থেকে, এগুলো খেলাধুলা না, এগুলো হচ্ছে গজব। দেখেন খেলাধুলার মধ্যেও বিনোদন আছে। কীভাবে দেখেন, বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে, ওয়ানডে যুগে বাংলাদেশ প্রবেশ করে কত সালে? 1997 সালে। 1997 সালে বাংলাদেশ ওয়ানডে প্রবেশ করে। আর বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস লাভ করে কবে? 2007 না, এটা হবে 2000 সাল। ঠিক আছে, 2000 সালে হচ্ছে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে। তারপর যে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কবে? 1992 সালে। 1992 সালে। কিন্তু যদি পরীক্ষার মধ্যে আসে বাংলাদেশ আইসিসির সদস্য হয় কবে? মনে রাখবা, বাংলাদেশ এই আইসিসির সদস্য পদ লাভ করে কত সালে? 1977 সালে। 1977 সালে আইসিসির সদস্য পদ লাভ করে। ঠিক আছে, আর বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ অংশগ্রহণ করে প্রথম কত সালে? 1992 সালে। আবার যদি আপনাদের পরীক্ষার মধ্যে আসে বাংলাদেশ ফিফার সদস্য হয় কবে? এই যে ফিফার সদস্য হয় কত সালে? মনে রাখবেন, এই যে ফিফা, এটার সদস্য হয় বাংলাদেশ 1976 সালে। 1976 সালে বাংলাদেশ ফিফার সদস্য হয়। কিন্তু বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ অংশগ্রহণ করে কত সালে? বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ অংশগ্রহণ করে 1984 সালে। ঠিক আছে, 1984 সালে বাংলাদেশ হচ্ছে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করে, 6 গোল খাইছে। ঠিক আছে, খেলবা 6 গোল খেয়ে বাংলা এখন আর সাহস করছে না। শুধু তাই নয়, এই যে বিশ্ব অলিম্পিকের সদস্য হয়েছে বাংলাদেশ কবে? এটা তোমরা বলবা, বলো তো। বিশ্ব অলিম্পিকে বাংলাদেশ সদস্য হয়েছে কবে? বিশ্ব অলিম্পিক এর সদস্য, বিশ্ব অলিম্পিকের সদস্য বাংলাদেশ লাভ করে কবে? 1980 সালে। আর বিশ্বকাপ অলিম্পিকে অর্থাৎ বিশ্ব অলিম্পিকে অংশগ্রহণ মানে খেলায় অংশগ্রহণ কত সালে? খেলায় অংশগ্রহণ করে কত সালে? খেলায় অংশগ্রহণ করে 1984 সালে। ঠিক আছে, এই পর্যন্ত মেডেল কয়টা পেয়েছে? 0। অর্থাৎ প্রতি দেশ হচ্ছে তোমার সফলতা নিয়ে আসে, আর বাংলাদেশের সফলতা হয়, বাংলাদেশে বিজয় লাভ করে কোন দিক থেকে? পিছন দিক থেকে। বাংলাদেশ সফল হয় পিছন দিক থেকে, বাংলাদেশ সফল হয় পিছন দিক থেকে। এটা বিশ্বকাপ অলিম্পিকের কথা আমি বলছি। দেখো এবার আসো, বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে কবে? বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে কবে? এটা একটু আগে বলেছি, তোমরা অ্যান্সার দিবা। এটা অ্যান্সার তোমরা দিবা, নিজেকে যাচাই করে। বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কবে? এটা অ্যান্সার তোমাদের দিয়েছি। কবে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কবে? এটা সঠিক অ্যান্সার। এটা 1997 সালে ওয়ানডে ক্রিকেট যুগে বাংলাদেশ প্রবেশ করে। তো এই পর্যন্ত হচ্ছে আজকের ক্লাসটি। যারা এতক্ষণ পর্যন্ত আমাকে দেখলে সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সোহেল। আসসালামু আলাইকুম।